শুনতে পাচ্ছ সবাই আমাকে? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি তো কেমন আছেন স্যার? যদিও উপস্থিতি প্রত্যাশার চেয়ে কম, বলছিলাম যে একটু উপস্থিতি বাড়ানোর জন্য, কারণ মিডটার্মের পরে উপস্থিতি সিগনিফিকেন্টলি ফল করেছে। মিডটার্মের আগে যেখানে 80-90% প্রেজেন্স থাকতো 90% উপরে, সেখানে এখন আমি দেখতে পাচ্ছি অ্যারাউন্ড 50-60% নেমে আসছে। তো এটা আমি অলরেডি বোধহয় গত ক্লাসে বলছিলাম যে এটা অ্যাটেন্ডেন্স এতটা ফল করলে কিন্তু যারা অ্যাটেন্ড করছে না তারা কিন্তু সমস্যায় পড়বে। কারণ যদিও আমরা ঠিক আছে অন ক্যাম্পাস সেমিস্টারের মতো 70% অ্যাটেন্ডেন্স না হলে ফাইনাল এক্সাম দিতে পারবে না সেটা বলছি না, কিন্তু 70% না হলেও সেটা তো কিছুটা থাকবে, 60% বা কিছু 50% কোন একটা জায়গায় তো আমরা কনসিডার করবো। যাদের অ্যাটেন্ডেন্স তার চেয়ে কম পাবো সেগুলো তো কোনো না কোনো সমস্যা হতে পারে, তাই না? আর প্রত্যেকটা জুম ক্লাসে তো রেকর্ড থাকছে যে আসলে অটোমেটিক একটা এক্সেল শিটে আমার কাছে রেকর্ড মেনটেন হচ্ছে জুমের ইয়ার থেকে রেকর্ডিং যখন আমি করি যে কারা কারা প্রেজেন্ট আছে। সো এটা তো আসলে যাদের মানে একটু বলে দিও সবাইকে, তোমাদের ফ্রেন্ডদেরকে, যে এভাবে অ্যাবসেন্ট থাকাটা চলবে না আর কি। আর এটা শুধুমাত্র অ্যাটেন্ডেন্সের স্বার্থে শুধু সেটা না, আসলে সে তো এই ক্লাসগুলো যদি মিস করে তাহলে সেই ক্লাসের জিনিসগুলো তো বুঝতে পারবে না, এটা বাসায় একা একা করে পড়ার জিনিস না। এনিওয়ে, তো মোটামুটি 36 কে আমি দেখতে পাচ্ছি জয়েন করেছি। আমি রেকর্ডিং স্টার্ট করলাম, আমরা আজকে ক্লাসটা শুরু করছি। তো কতদিন আমরা কোথায় ছিলাম কেউ বলতে পারবা? আমরা বোধহয় ইয়ে বের করেছি তাই না, রিয়েল ব্যান্ডউইথ অফ এফএম, এটা দিয়ে প্রবলেম করেছি তাই না? কি বলো তোমরা? এফএম সিগন্যালের রিয়েল ব্যান্ডউইথ 2 * del f + b, ওই ফর্মুলাটা বের করে সেটা দিয়ে আমরা একটা প্রবলেম বের করে এফএম এবং পিএম এর ব্যান্ডউইথ কত হবে সেটা দেখিয়েছি তাই না? জি স্যার। রাইট। সো তারপর থেকে আমরা আজকে শুরু করছি। এগুলো আমরা আগে দেখিয়েছি, এফবিএফএম জেনারেটর, ব্যান্ড পাস লিমিটার আমাদের নেক্সট টপিক। এফএম এর একটা টপিক। ব্যান্ড পাস লিমিটারটা কি জিনিস? ব্যান্ড পাস লিমিটারের ব্যাপারটা হচ্ছে যে এফএম সিগন্যাল নরমালি তার মধ্যে আমাদের মেসেজ সিগন্যালটা বা ইনফরমেশন সিগন্যালটা সেটা তো হচ্ছে থাকে ফ্রিকোয়েন্সির মধ্যে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি চেঞ্জ হিসেবে মেসেজ সিগন্যালটা যায়, অ্যামপ্লিটিউডে চেঞ্জ হিসেবে না। অ্যামপ্লিটিউড মডুলেশনে অ্যামপ্লিটিউডে চেঞ্জ হিসেবে জিনিসটা যায়, আর ফ্রিকোয়েন্সি মডুলেশনে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হিসেবে জিনিসটা থাকে। এমটি অনুযায়ী তার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়। তো ফলে হয়তো আমাদের ফ্রিকোয়েন্সি মডুলেটেড ওয়েভের অ্যামপ্লিটিউডটা কতটুকু ভ্যারি করলো এটা আমরা হয়তো মনে করি যে এটা অত চিন্তা করার ব্যাপার না, বাট আসলে একটু কনসার্নের ব্যাপার আছে। নরমালি নয়েজ যখন আসে, একটা মডুলেটেড ওয়েভকে যখন নয়েজ এসে এফেক্ট করে, নয়েজটা মোস্টলি ইফেক্ট করে হচ্ছে আসলে অ্যামপ্লিটিউডকে, ফ্রিকোয়েন্সিকে না। তো এখন একটা ফ্রিকোয়েন্সি মডুলেটেড ওয়েভের মধ্যে যখন নয়েজ এসে ঢুকে, তখন নয়েজের ফলশ্রুতিতে যে স্লাইডের নিচের দিকে যে দেখছো, এই যে তার অরিজিনাল ওয়েভটা ছিল মনে করে যে সাইনোসয়েডাল ওয়েভটা যেটা ছিল সেটা একটা পিওর সুন্দর সাইনোসয়েডাল ওয়েভ ছিল, যার ফ্রিকোয়েন্সি এক এক জায়গায় এক এক রকম ছিল। এখানে যেমন একটু ঘন ছিল, এখানে একটু হালকা ফ্রিকোয়েন্সি। কিন্তু দেখো নয়েজ এসে এটার বডিটা কি করে দিয়েছে, একটু বিকৃত করে দিয়েছে তাই না? এখন আর পিওর সাইনোসয়েডাল নাই, একটু আঁকা বাঁকা হয়ে গেছে, আবার দেখো কোথাও একটু ছোট হয়ে গেছে অ্যামপ্লিটিউড, কোথাও ছোট হয়ে গেছে, ইত্যাদি হয়ে গেছে, তাই না? বুঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। উদ্দেশ্য হচ্ছে এটার থেকে কিভাবে আবারও এটাকে মানে পিউরিফাই করে আবারও একটা পিওর এফএম ওয়েভ জেনারেট করব। অর্থাৎ আমি মানে এখানে ডিমডুলেশন করছি না, এফএম ওয়েভটাকে ঠিক রাখছি। অর্থাৎ এফএম ওয়েভটা ট্রাভেল করতে গিয়ে যে নয়েজের কারণে যে বিকৃতির সম্মুখীন হচ্ছে সেটাকে কিভাবে ঠিক করতে পারি, যে বিকৃতিটা সাধারণত অ্যামপ্লিটিউড লেভেলে হচ্ছে, ফ্রিকোয়েন্সি লেভেলে না। তো এইটাকে ঠিক করার উপায়টাই হচ্ছে ব্যান্ড পাস লিমিটার। খেয়াল করে দেখো এখানে ব্যান্ড পাস লিমিটারের মধ্যে ইনপুট হিসেবে কে ঢুকছে, এটি cos ওমেগা সিটি প্লাস থিটা। অরিজিনালি তোমার মানে এফএম ওয়েভটা ছিল a cos ওমেগা সিটি প্লাস থিটা টি। আমি যদি একটু বোর্ডে যাই, আমাদের বোর্ড আসছে? জি স্যার। এফএম ওয়েভের এক্সপ্রেশনটা মনে আছে আশা করি, পাই এফএমটি। পাই এফএমটি কত ছিল বলো তো?
a cos omega ct plus kf ইন্টিগ্রেশন অফ মাইনাস ইনফিনিটি থেকে t m আলফা d আলফা, এরকম না? এটা অনেকবার আমরা আলোচনা করছি, ঠিক না? এটা না, মানে এটাকে জেনারেলি সংক্ষেপে লেখা যায় a cos omega ct plus theta t, এটা তো একটা ফাংশন অফ t, এটাকে একবারে theta t বললাম। ওকে, এখানে কিন্তু এটা কি কনস্ট্যান্ট, অর্থাৎ এটা এমন একটা ওয়েভ যে ওয়েভের মধ্যে অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সিটা ভ্যারি করছে, ওমেগা সি কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি নাই, ওমেগা সি প্লাস থিটা টি একটা মানে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি আমি পাচ্ছি, কিন্তু অ্যামপ্লিটিউডটা কিন্তু কনস্ট্যান্ট। কিন্তু তার পরিবর্তে এখানে দেখো এখানে কি আছে, আমি এখন কি দেখাইলাম, স্লাইডে কি আছে এটি, তাই না? এর সাথে একটা টি আছে, তাই না? এটা হচ্ছে কেন ঢুকছে? নয়েজের কারণে। কারণ নয়েজ সে কি করছে, অ্যামপ্লিটিউডটাকেও টাইম ডিপেন্ডেন্ট করে ফেলছে, অর্থাৎ বিভিন্ন টাইমে অ্যামপ্লিটিউডটা বিভিন্ন রকম হচ্ছে, অ্যামপ্লিটিউডে থাকার কথা কনস্ট্যান্ট, কিন্তু নয়েজ এসে, নয়েজ যেহেতু বিভিন্ন টাইমে বিভিন্ন রকম, কাজে নয়েজ এসে অ্যামপ্লিটিউডের মধ্যে ঢোকার ফলে এই যে ওয়েভটা, এই যে বিকৃত সাইনুসয়েডাল ওয়েভটা, এই সাইনুসয়েডাল ওয়েভটার এক্সপ্রেশন হচ্ছে a cos omega c plus theta t না, এটা হচ্ছে at cos omega c plus theta t, অর্থাৎ এটার অ্যামপ্লিটিউডটাও টাইম ডিপেন্ডেন্ট। বুঝা গেছে কথাটা? জি স্যার। ওকে, তাহলে এখন এটাকে আমি ঠিক করতে চাই, ঠিক করে আবারও আগের মতো বানাতে চাই, একটা a cos omega c plus theta t বানাতে চাই। a মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট, তো এখানে সেই কনস্ট্যান্টটা এখানে 4/π, অন্য কিছু হইতে পারে, কিছু যায় আসে না। মেইন কথা হচ্ছে এখানে cos এর আগে আমাকে একটা আবারও কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে, এরকম টাইম ডিপেন্ডেন্ট জিনিস থাকতে হবে না। তো সেই কাজটা ব্যান্ড পাস লিমিটার করে দিচ্ছে, অর্থাৎ একটা ব্যান্ড পাস লিমিটারের মধ্যে থাকতেছে একটা হার্ড লিমিটার, একটা ব্যান্ড পাস ফিল্টার। ওকে, তো এই হার্ড লিমিটার এবং ব্যান্ড পাস ফিল্টার পেয়ার হয়ে at cos omega c plus theta t হয়ে যাচ্ছে আবারও a cos omega c plus theta t। কিভাবে সেটাই আমরা কিভাবে হচ্ছে সেটাই আমরা দেখবো। স্যার হার্ড লিমিটার এই ফিল্টারটা কি আসলে? রাইট, এটাই আমরা এখন দেখবো হার্ড লিমিটারের মধ্যে কি আছে। ওকে, সো প্রথম কথা হচ্ছে তোমরা, আমাদের কাজ হচ্ছে প্রথমে এই যে সাইনুসয়েডাল ওয়েভটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটাকে দিয়ে আমরা কি করব, এক্স্যাক্টলি সেম মানে ফ্রিকোয়েন্সি পয়েন্টে একটা স্কয়ার ওয়েভ জেনারেট করতে চাই, যেটার অ্যামপ্লিটিউড গুলো ফিক্স সেম হবে। ওকে, ফ্রিকোয়েন্সির এই ক্রসিং পয়েন্টগুলো সেম থাকবে, দেখতে পাচ্ছ যে স্কয়ার ওয়েভটা তার ক্রসিং ফ্রিকোয়েন্সির পয়েন্টগুলো কিন্তু সেম, তাই না? জিরো কে স্কয়ার ওয়েভটা যে পয়েন্টে ক্রস করছে, প্রতিটা পয়েন্টে সাইনুসয়েডাল ওয়েভটা যে পয়েন্টে ক্রস করছে, স্কয়ার ওয়েভটা সেই পয়েন্টে ক্রস করছে, কিন্তু স্কয়ার ওয়েভটার মানে অ্যামপ্লিটিউডগুলো কি কনস্ট্যান্ট, তাই না? সাইনুসয়েডটা কনস্ট্যান্ট ছিল না, স্কয়ার ওয়েভটা কনস্ট্যান্ট হইছে। কিভাবে তৈরি করলাম আমরা এটা? হার্ড লিমিটারের মধ্যে এটাই তৈরি হচ্ছে। এই কাজটা খুব সহজেই করা যায়। আমি যদি এমন একটা সিস্টেম মানে সার্কিটের মধ্যে এটাকে ইনপুট দেই যেখানে এটার পজিটিভ সাইকেলের সময় একটা পজিটিভ মান পালস আসবে, নেগেটিভ পালসের সময় নেগেটিভ পালস আসবে ফিক্সড হাইটের, তাইলে আমি এই জিনিসটা পেয়ে যাব, তাই না? অর্থাৎ এটা এমন একটা জিনিস যেটার আউটপুট হবে আইদার +1 অর -1। +1 হবে যদি এখানে পজিটিভ সাইকেল থাকে, -1 হবে নেগেটিভ সাইকেল থাকে। পজিটিভ সাইকেলের হাইট কত বড় এটা ম্যাটার করবে না, পজিটিভ সাইকেলটা কত বড় বা কত ছোট, ভ্যালুটা কত সেটা ম্যাটার করবে না, পজিটিভ হইলেই +1, নেগেটিভ হইলেই -1। এটা কিভাবে তৈরি করা যায় আমাকে বলো তো? তোমরা অলরেডি যে তোমার সার্কিট গুলো চিনো তার মধ্যে একটা সার্কিট দিয়ে বানানো যায়। অপশন দিয়ে করা যায় এটা। হ্যাঁ, রাইট অপারেশন রাইট, থ্যাংক ইউ। তোমরা ওই যে জিরো ক্রসিং ডিটেক্টর করছো না অপেন দিয়ে, মনে আছে? জিরো ক্রসিং ডিটেক্টর মনে করো এখানে একটা ফিক্সড একটা গ্রাউন্ড দিয়ে রাখলা। এখন যদি তুমি এখানে একটা সে সাইনুসয়েডাল ওয়েভ দাও বা রেক্ট্যাঙ্গুলার ওয়েভ দাও, যা খুশি তাই দাও, কেমন? এখানে আছে প্লাস বিসিসি আর মাইনাস বিসিসি, তাহলে এটা কি ওপেন লুপ অবস্থা ওপেন ইউজ করতেছো না? এটা তো ক্লোজ লুপ না, ওপেন লুপ, তাই না? ফিডব্যাক নাই কোনো। ওপেন লুপে কি হয়, যদি প্লাস টার্মিনাল ভোল্টেজটা মাইনাস টার্মিনাল ভোল্টেজের চেয়ে বেশি হয় তাহলে আউটপুট হয় প্লাস বিসিসি, আর না হলে মাইনাস বিসিসি, না হলে মাইনাস বিসিসি, এর বাইরে কোনো আউটপুট হয় না, ঠিক না? আচ্ছা, তাইলে মনে করো এটা যদি এই সিগন্যালটা যদি এরকম একটা সিগন্যাল হয়ে থাকে, এরকম একটা সিগন্যাল হয়ে থাকে, তাহলে ডিউরিং পজিটিভ সাইকেল এটার ভ্যালুটা সবসময় কি 0 এর চেয়ে বড়, তাই না? তাহলে এখানে আসে 0 আর এখানে আসে 0 এর চেয়ে সব বড়, তাহলে পুরোটা পজিটিভ সাইকেলের পুরোটা সময় কি হবে, এটা আউটপুট হবে একটা প্লাস বিসিসি, তাই না? ঠিক আছে? আর নেগেটিভ সাইকেলের পুরোটা সময় এই পয়েন্ট থেকে এই পর্যন্ত পুরোটা সময় এটা ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ হচ্ছে 0 এর চেয়ে ছোট, তার মানে নেগেটিভ এই নেগেটিভটা পজিটিভের চেয়ে বড় হয়ে যাচ্ছে, আউটপুট হবে মাইনাস বিসিসি। বুঝছো কথাটা?
বুঝছি তাহলে স্যার এই এই প্রথমেতে সাইনোসয়েডটা যদি সাইনোসয়েডের ভ্যালু যদি কম বেশি হইতো, মনে করো এখানে সাইনোসয়েডের একটা সাইকেলের ভ্যালু কম, এটা নেগেটিভ সাইকেলটা বড়, পজিটিভ সাইকেলটা এখানে আবার একটু বড় হইছে, নেগেটিভ সাইকেলটা এখানে ছোট হইছে, হ্যাঁ, তাতে কিছু যায় আসে? পরিস্থিতি সেম হবে না, সেম হবে স্যার। তাই না? কারণ সে তো দেখবে খালি প্লাস ভিসিসি মাইনাস ভিসিসি, আর তো কিছু দেখবে না সে, তাই না? এখানে বড় ছোট হইতে পারে সাইনোসয়েডটা, কিন্তু তার আউটপুট যেটা আসবে সেটার ক্ষেত্রে কোনো বড় ছোট হবে না, সরি, এটা বড় ছোট হবে না, সেটা এটাকে ফলো করবে, রাইট? ঠিক কি না? বুঝছো এটা সবাই? জি স্যার। ওকে, তাহলে এই কাজটাই আমরা করতেছি। ওকে, এটা দিয়ে আমরা এই কাজটা করলেই আমরা কিন্তু এখানে এরপরটা দেখো, এখানে যে আমরা দেখাইলাম স্লাইডে, স্লাইডে এই যে দেখো, এই যে স্কয়ার ওয়েভটা তৈরি হলো, এটা এভাবে তৈরি হলো, কেমন? এরপর একটা সার্কিটের মধ্যে দিয়ে গেলেই এই এরকম একটা স্কয়ার ওয়েভ তৈরি করা সম্ভব। তাহলে প্রথমে আমি কি করলাম, হার্ট লিমিটারের ভিতর দিয়ে পাঠাইয়া এরপর একটা জিনিস তৈরি করলাম। আচ্ছা, ওকে, এখন এই ওয়েভটাকে আমি একটু অ্যানালাইজ করতে চাই, পরের স্লাইডে যাচ্ছি। ওকে, তাহলে একটা এটি cos থিটা টি, হ্যাঁ, ইনকামিং অ্যাঙ্গেল মডুলেটেড ওয়েভ যেটা ঢুকতেছিল ভিতরে, মনে করো cos থিটা টি, যেখানে থিটা টি হচ্ছে ওমেগা সিটি প্লাস কে এফ ইন্টিগ্রেশন, পুরো ইয়ার এক্সপ্রেশনটা, এফএম ওয়েভের এক্সপ্রেশনটা, এখানে থিটা টির জায়গায় যদি এটা বসায় দাও তাহলে কি হবে? এটি cos ওমেগা সিটি প্লাস কে এফ ইন্টিগ্রেশন হবে কি একটা বিকৃত এফএম ওয়েভ, যার অ্যামপ্লিটিউডটা বিকৃত হয়ে গেছে, হ্যাঁ, টাইম ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আউটপুট বি আউটপুট অফ দ্য হার্ট লিমিটার, বি আউটপুটটা হচ্ছে হার্ট লিমিটারের আউটপুট, এটা হবে +1 অথবা -1। ওকে, এটা শুধু প্লাস ভিসিসি অথবা মাইনাস ভিসিসি হবে, ডিপেন্ডিং অন ইনপুটের পজিটিভ সাইকেল অথবা নেগেটিভ সাইকেল তার উপর, তাই না? এটি cos থিটা টি কি পজিটিভ না নেগেটিভ তার উপর ভিত্তি করে। এখন এটির মানটা যেহেতু এটা টি টাইম ডিপেন্ডেন্ট হলো, এটা যদি সবসময় 0-র চেয়ে বেশি, তাহলে ভি নট টি যেটা, ভি নট টির ভ্যালুটা শুধুমাত্র ডিপেন্ড করবে কার উপরে? ভি নট থিটার উপরে। অর্থাৎ এই এটা কি 1 হলো, মানে cos থিটাটা যদি 0-র চেয়ে বড় হয়, যে cos থিটার যে পার্টটা, এটা যদি হয় 0-র চেয়ে বড়, তাহলে হবে এটা আউটপুট হবে +1, আদারওয়াইজ -1। ওকে, মানে সোজা বাংলা কথা হচ্ছে যে এই ভিআইটিটা 0-র চেয়ে পজিটিভ হলে এটা +1, ভিআইটিটা নেগেটিভ হলে -1। ভিআইটির মধ্যে টুকরো আছে দুইটা, এটা এবং এটা, তার মধ্যে এটিটা পজিটিভ যেহেতু, কাজে এটা প্লাস হইলেই এটা +1, এটা মাইনাস হইলে এটা -1। তাইলে এখন চিন্তা করে দেখো, ভি নট থিটা টি যেটা, এই যে +1 -1 হচ্ছে, এটা কি একটা পিরিয়ডিক জিনিস হয়ে গেল না, তাই না? নিয়মিত বিরতিতে এটা +1 -1 হয়, ঠিক না? তাহলে ভি নট থিটা টি কে একটা পিরিয়ডিক স্কয়ার হিসেবে যদি আমি দেখি, তাহলে একটা পিরিয়ডিক সিগন্যালকে আমরা জানি ফুরিয়ার সিরিজে ভাঙানো যায়। তাহলে এই জিনিসটাকে ফুরিয়ার সিরিজে ভাঙালে আসবে এইটা। এই এক্সপ্রেশনের সাথে কিন্তু তোমরা পরিচিত, খেয়াল করে দেখো, রিং মডুলেটরের আউটপুটে এরকম একটা জিনিস আসছে না? রিং মডুলেটর কি ছিল? রিং মডুলেটর যে পালসটা জেনারেট করছিলাম সেটা প্লাস এবং মাইনাস সাইড ছিল না? ডায়োড ব্রিজের সাথে রিং মডুলেটরের পার্থক্য কোথায়? ডায়োড ব্রিজে হচ্ছে 1 এবং 0, তাই না? আর রিং মডুলেটর হচ্ছে 1 এবং -1, এই তো নাকি? তাহলে কোন একটা পিরিয়ডিক সিগন্যাল যেটার পজিটিভ সাইকেলে 1, নেগেটিভ সাইকেলে -1, তাকে ফুরিয়ার সিরিজে ভাঙলে এরকম একটা জিনিস আসে, 4/π cos থিটা -1/3 cos থিটা + 1/5 cos থিটা। এখন থিটা হচ্ছে এটা, থিটার এই মানটা যদি আমরা বসাই দিই, থিটার এই মানটা যদি বসাই দিই এট এনি ইনস্ট্যান্ট টি, থিটা হচ্ছে এটা, তাহলে আমার পুরো এক্সপ্রেশনটা দাঁড়াবে ভি আউটপুট থিটা টি হচ্ছে ভি আউটপুট অফ দিস, যেখানে 4/π, আমি প্রত্যেকটা এই যে প্রত্যেকটা জায়গায় থিটা পরিবর্তে থিটা টি, থিটা ইকুয়াল টু এটা বসাই দিচ্ছি, 4/π cos this -1/3 cos 3 of this plus 1/5 cos 3 of this ইত্যাদি। ওকে, এখন আমি যখন এরপর একটা এটা হচ্ছে কোথায় আউটপুটটা? ব্যান্ড লিমিটার, যেটা হার্ট লিমিটারের আউটপুট, এটা হার্ট লিমিটারের আউটপুট ভি আউটপুট থিটা টি, সেটার এক্সপ্রেশন হচ্ছে এটা। এটা এরপরে কোথাও কিসের মধ্যে দিয়ে যাচ্ছে? ব্যান্ড পাস ফিল্টারের মধ্যে দিয়ে যাচ্ছে। ব্যান্ড পাস ফিল্টারের মধ্যে দিয়ে যখন যাবে, এই দেখো 3 ওমেগা সি 5 ওমেগা সি, এগুলো হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, এগুলো বাদ পড়ে যাবে, থাকবে শুধুমাত্র এই প্রথম টার্মটা 4/π cos ওমেগা সিটি প্লাস কেএফ ওমেগা টি, অর্থাৎ কি আবারও একটা কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউডের কোসাইন সিগন্যাল, অ্যাঙ্গেল মডুলেটেড কোসাইন সিগন্যাল চলে আসলো। এটাই আমাদের দরকার ছিল। ওকে, আমার এটা যে বিকৃত হয়ে গেছিল, এটার অ্যামপ্লিটিউডের মধ্যে যে এটি চলে আসছিল, সেটাকে আমি সরাই দিয়ে আবারও কিন্তু এটা কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউডের অ্যাঙ্গেল মডুলেটেড ওয়েভ পেয়ে গেলাম। তো এইভাবেই আমি ব্যান্ড পাস লিমিটার ইউজ করে
আমি কি করতে পারি, আমার এফএম সিগন্যালের মধ্যে যে পলিউশনটা হবে নয়েজের কারণে সেটাকে বিশুদ্ধ করে আবারও একটা বিশুদ্ধ এফএম সিগন্যাল তৈরি করে ফেলতে পারি। বুঝা গেছে? হ্যাঁ, জি স্যার। ওকে, স্যার সো তাহলে লেটস মুভ অন। আমরা এরপরে আলোচনা করব অ্যাঙ্গেল মডুলেটেড ওয়েভের ফিচার্স, অ্যাঙ্গেল মডুলেটেড ওয়েভের সুবিধা নিয়ে। তো অ্যাঙ্গেল মডুলেটেড ওয়েভের ফিচার্স নিয়ে আমরা কিছু কথা বলবো, অর্থাৎ অ্যাঙ্গেল মডুলেটেড ওয়েভ কি কারণে সে বেটার। আমরা শুরুতে একটা কথা বলছিলাম যে এএম এফএম এর ক্ষেত্রে আমরা দেখছি যে তার ব্যান্ডউইথটা এএম এর তুলনায় কিন্তু একটু বেশি। ওকে, কারণ ন্যারো ব্যান্ড এফএম যেটা, তার ব্যান্ডউইথ দিয়ে আসে ডিএসবি এএম এর সমান, যেটা হলো এএম এর মধ্যে সবচেয়ে বেশি ব্যান্ডউইথ হচ্ছে ডিএসবি এএম এর টুয়াইস বি। তো এফএম এর মধ্যে সবচেয়ে ছোট যেটা, সেটাই হচ্ছে এএম এর মধ্যে সবচেয়ে বড় যেটা, তার সমান ব্যান্ডউইথ। তাহলে এফএম এর মানে নরমাল এফএম যেগুলো ডাব্লিউবি এফএম, তার ব্যান্ডউইথ আরো বেশি, 2 × ΔF + B। ওকে, তো ফলে ব্যান্ডউইথ বেশি হওয়া সত্ত্বেও নিশ্চয়ই এফএম এর কিছু ইউনিক ফিচার্স আছে, যেই কারণে হচ্ছে তাকে আমরা ভ্যারিয়াস রেডিও সিস্টেমের জন্য, রেডিও কমিউনিকেশনের জন্য ইউজ করি ওভার অ্যামপ্লিটিউড মডুলেশন। অ্যামপ্লিটিউড মডুলেশনের তুলনায় তাকে আমরা বেশি প্রিফার করি, ডিসপাইট দ্য ফ্যাক্ট যে তার ব্যান্ডউইথটা বেশি। তো তার এক নম্বর কারণ হচ্ছে অ্যাডজাস্টেবল ট্রান্সমিশন ব্যান্ডউইথ বাই অ্যাডজাস্টিং ΔF। তোমরা খেয়াল করছো যে তার ফর্মুলার মধ্যে, ব্যান্ডউইথের ফর্মুলার মধ্যে 2 × ΔF + B আছে। ওকে, সো 2 × ΔF + B এর মধ্যে ΔFটা হচ্ছে KF FB/2 পাই। তো এখানে KF একটা ফ্যাক্টর আছে, এই KFটা কিন্তু আমাদের হাতে, অর্থাৎ আমরা KF কে ছোট বড় করতে পারি। তো KF কে ছোট বড় করলে ΔF ছোট বড় হবে, তার মানে একটা এফএম সিগন্যালের ব্যান্ডউইথ আমার কন্ট্রোলে। ওকে, আমার কন্ট্রোলে মানে এটা না যে আমি ইচ্ছা মতো এটাকে ছোট বড় করতে পারবো। একটা মিনিমাম ভ্যালু আছে যার নিচে আমি নিতে পারবো না, কিন্তু ওই মিনিমাম ভ্যালুর উপরে আমি এটাকে ভ্যারি করতে পারবো। ওকে, এটা ফিক্সড একটা জিনিস না। এএম এর ক্ষেত্রে আমার এরকম ব্যান্ডউইথ ভ্যারি করার কোনো সুযোগ নাই বা কোনো ফ্যাক্টর নাই যেটা দিয়ে ব্যান্ডউইথটা ভ্যারি করা যাবে। ওকে, তো কাজেই এই ব্যান্ডউইথ ভ্যারি করার সুযোগটা আমাকে অবশ্যই একটা বড় সুযোগ, কোনো সন্দেহ নাই। কারণ কি, ব্যান্ডউইথ ভ্যারি করতে পারলে আমার কি হবে, কি একটা চিন্তা করে বলো তো আমাকে, কি সুবিধা হতে পারে? স্যার অনেকগুলো সিগন্যাল স্যার ইউজ করতে পারবো। ভ্যারি করতে পারলে যেটা হবে, একই সিগন্যালকে, হ্যাঁ আমরা কি বলছি, মনে করো এই যে এইটা মনে করো একটা চ্যানেল, কেমন, এটা একটা চ্যানেল, এটা আরেকটা চ্যানেল, এই চ্যানেলের একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে না, এই চ্যানেলের একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে, আবার এই চ্যানেলের মধ্যে ফ্রিকোয়েন্সির বিভিন্ন রাস্তা আছে না, ওই যে এফডিএম করে যদি পাঠাই। হ্যাঁ, কি বললাম স্যার, এক একটা ফ্রিকোয়েন্সিকে প্যাক আকারে চিন্তা করে অনেকগুলো সিগন্যাল পাঠাতে পারে। হ্যাঁ, না আমি অনেকগুলোর আলোচনাটা এই মুহূর্তে করছি না। আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে দেখো 2 × ΔF + B, এটা দিয়ে তুমি, এটা হচ্ছে একটা এফএম সিগন্যালের ব্যান্ডউইথ অফ এফএম সিগন্যাল, যেখানে ΔFটা হচ্ছে KF MP/2। তো KFটা যদি ভ্যারিয়েবল, তাইলে আমি KFটা ভ্যারি করে যদি ΔF ভ্যারি করি আর তাতে BFM ভ্যারি করে, তাহলে সুবিধাটা কি হবে? আমি একটা এফএম সিগন্যালকে চাইলে এই পথ দিয়ে পাঠাইতে পারি, আবার চাইলে তাকে এটা মনে করো কোয়াক্সিয়াল কেবলের একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে, কেমন, যে এটা থেকে এত থেকে মনে করো কথার কথা মনে করো এটা হচ্ছে 10 কিলোহার্টজ থেকে 100 কিলোহার্টজ বা 900 কিলোহার্টজ, এর মধ্যে হচ্ছে মনে করো ফ্রিকোয়েন্সি গুলা শুধু এর মধ্যে দিয়ে পাঠাইতে পারবে, কেমন। এখন আমি একটা অন্য কেবলের মধ্যে দিয়ে, মানে কোয়াক্সিয়াল কেবল না, মনে করো টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে দিয়ে পাঠাতে যাচ্ছি, যার ব্যান্ডউইথ রেঞ্জ হচ্ছে 1 মেগাহার্টজ থেকে মনে করো 100 মেগাহার্টজ। তাহলে এই রেঞ্জের মানে ব্যান্ডউইথ বিশিষ্ট একটা চ্যানেলের ভিতর দিয়ে যদি আমার সিগন্যালটাকে পাঠাইতে হয়, তাহলে এটার ব্যান্ডউইথকে এই রেঞ্জের কোন একটা জায়গায় নিয়ে আসতে হবে না? জি স্যার। তাই না, মানে অর্থাৎ সোজা কথা, এটা মানে ক্যারিয়ারটাকে এই জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে এখানে সিম্পলি ΔF KF কে ফ্যাক্টর ভ্যারি করে আমি কিন্তু কি করতে পারি, BFM এর ওই ভ্যালু তৈরি করতে পারি, যাতে করে এটাকে এই চ্যানেলের ভিতর দিয়ে না পাঠাই, এই চ্যানেল দিয়ে পাঠাতে পারি। চ্যানেল সিলেকশন কিংবা চ্যানেলের মধ্যে বিভিন্ন রাস্তা সিলেকশন,
ওকে, এটার ক্ষেত্রে আমাকে ব্যান্ডউইথ ভ্যারি করার সুযোগটা একটা সুবিধা করে দেয়, ঠিক না? যদি ব্যান্ডউইথ ফিক্সড হয় তখন আমাকে ফিক্সড চ্যানেল বা চ্যানেলের মধ্যে ফিক্সড একটা রাস্তা মধ্যে যেতে হবে। ওকে, সেটা না হলে আমি বিভিন্ন রাস্তা মানে গ্রহণ করতে পারি। ওকে জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে প্রথম সুবিধাটা। দ্বিতীয় সুবিধা কি? দ্বিতীয় সুবিধাটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ইমিউনিটি অফ অ্যাঙ্গেল মডুলেশন টু নন লিনিয়ারিটিস। একটা সিস্টেমের মধ্যে দিয়ে যখন বা চ্যানেলের ভিতর দিয়ে যখন আমার সিগন্যালটা যায়, সিস্টেমের কিন্তু নন লিনিয়ার বৈশিষ্ট্য থাকে, সিস্টেমগুলো লিনিয়ার হয় না সাধারণত। ওকে, চ্যানেল বলো ডিভাইস বলো, সেগুলো কিন্তু নন লিনিয়ার বৈশিষ্ট্য থাকে। অর্থাৎ এক্সটি যদি ইনপুট হয়, আউটপুটটা a1 xt হবে না। আউটপুট যদি a1 xt বা k xt হইতো তাহলে কি হইতো? সেটা লিনিয়ার হইতো, তাই না? কিন্তু সেরকম হয় না। দেখা যায় ইনপুট যদি হয় xt, আউটপুট হয় a1 x, আউটপুট y ইকুয়াল টু a1 xt প্লাস a2 x স্কয়ার t, অর্থাৎ x স্কয়ার টার্ম চলে আসতেছে, মানে x এর পাওয়ার চলে আসতেছে। তাহলে এটা কি নন লিনিয়ার না? বুঝো এটা না? লিনিয়ার নন লিনিয়ার চেহারা দেখে বুঝো না? জি স্যার। নন লিনিয়ার। রাইট, এটা নন লিনিয়ার। তাহলে ইনপুট আউটপুট রিলেশনটা এইখানে xt এবং y এর মধ্যে রিলেশনটা এখানে নন লিনিয়ার। ওকে, তাহলে এখন xt টা যদি হয় একটা এরকম একটা ওয়েভ, মনে করো cos ওমেগা সিটি প্লাস psi t, হ্যাঁ, কোন একটা ওমেগা সিটি তার সাথে একটা psi t আছে। ওকে, এরকম একটা মানে কোসাইন সিগন্যাল যেটার মধ্যে এরকম চেহারা, এটা যদি হয় xt, তাহলে যদি xt যদি এখানে বসায় দাও তাহলে কি হবে? a1 cos এটা প্লাস a2 cos স্কয়ার এটা। তো cos স্কয়ারকে আবার ফর্মুলায় ফেললে a2/2 2 cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, সরি 1 প্লাস cos 2 থিটা। তো সেটা সেভাবে ভাঙাইছে, a2/2 বাইরে চলে আসছে 1 এর সাথে যেটা গুণ হয়ে, আর দ্বিতীয়টা হচ্ছে a2/2 cos টুয়াইস থিটা হয়ে টুয়াইস ওমেগা সিটি প্লাস টুয়াইস psi t হইছে। কেমন? ওকে, এখন যদি এই যে psi t যেটা, psi t টা তো আমি জেনারেলি লিখছি, হ্যাঁ, psi t টা যে কোনো একটা t এর ফাংশন, এটাকে যদি kf ইন্টিগ্রেশন অফ m আলফা d আলফা হয় তাহলে কি হয়ে যাবে? psi t এর জায়গায় যদি kf ইন্টিগ্রেশন অফ m আলফা d আলফা লিখি, হ্যাঁ, তাহলে এটা কি হয়ে যাবে? এফএম fm ওয়েভ হবে, রাইট, তাই না? এই চেহারাটা a cos ওমেগা সিটি প্লাস দিস, এটা হচ্ছে একটা fm ওয়েভ। তাহলে a2/2 এটা প্লাস a2/2 cos টুয়াইস ওমেগা সিটি প্লাস টুয়াইস kf এটা। ওকে, এখন আমি যদি ফিল্টারিং করি, ফিল্টারিং করলে সেটা হচ্ছে আমার ওমেগা সিটি কেএফ আলফা টি এম পর্যন্ত একটা আছে। ডিসিটা সরাই দিতে পারবো, হ্যাঁ, ডিসিটা সরাই দিতে পারবো। আর হচ্ছে আমি যদি ফিল্টারিং করি তাহলে হচ্ছে আমি ইয়া করার পরে এটাকে যদি রাখি বা না রাখি ফিল্টারিং করে, সেটা মানে রাখতেই পারি বা সরাইতেও পারি, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে খেয়াল করে দেখো, আমার সিস্টেমটা হচ্ছে ইনপুটটাকে স্কয়ার করে, এক্সটি ইনপুট দিলে আউটপুটে এক্স স্কয়ার টি একটা টার্ম থাকে, তাই না? কিন্তু এখন সিগন্যালের মধ্যে কোনো একটা টার্ম কি আছে যে আমার ইনপুটটা এমটি, তাই না? ইনপুটের মধ্যে এমটি একটা টার্ম না, বেসব্যান্ড সিগন্যাল তো ইনপুট, ঠিক না? কিন্তু এখানে কোথাও কি এম স্কয়ার টি আসছে? না স্যার। এখানে আসছে কেএফ ইন্টিগ্রেশন এমটি, আর এখানে ওই আসছে 2 কেএফ, এটা মানে অর্থাৎ অ্যামপ্লিটিউডের মধ্যে এটা হিট করছে, পাওয়ারের মধ্যে কিন্তু যায় নাই, ঠিক না? তার মানে এখানে আমি সিস্টেমের নন লিনিয়ারিটির কারণে আমার কিন্তু এফএম সিগন্যাল এফেক্টেড হয় নাই কোনো জায়গায়, মানে বেসব্যান্ড সিগন্যালটা স্কয়ার টার্ম হয়ে যায় নাই। সিস্টেমটা নন লিনিয়ার, কিন্তু সেটার কোনো ইফেক্ট আমার এফএম সিগন্যালের উপর পড়ে নাই। সেখানে আমার কোনো বেসব্যান্ড সিগন্যালের মধ্যে মানে ওই স্কয়ার টার্মের কোনো ইফেক্ট পড়ে নাই, এটা হচ্ছে বাইরে চলে আসছে, পাওয়ারটা বাইরে চলে আসে 2 হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি মানে এম স্কয়ার টি কোনো টার্ম এখানে নাই, যেটা হচ্ছে আমার মূল সিগন্যালটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এটা যদি যদি হইতো উল্টাটা, একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবা। মনে করো আমি যদি একটা চিন্তা করো, যেটা যদি হইতো অ্যামপ্লিটিউড মডুলেশন, তাহলে কি হইতো, কিভাবে এফেক্টেড হইতো? দেখো, অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে মনে করো একটা সিস্টেম হচ্ছে এরকম, ইনপুট দিবা xt, আউটপুট পাইবা এখানে যেরকম দেখলা a1 xt প্লাস a2 x স্কয়ার t। তাহলে এখানে যদি মডুলেশন mt cos ওমেগা ct মানে অর্থাৎ একটা am ওয়েভ ইনপুট দিতা, তাহলে আউটপুট আসতো a1 mt cos ওমেগা ct, পরেরটাতে আসতো a2 ms স্কয়ার t cos স্কয়ার ওমেগা ct, তাই না? হলো স্যার এমন হতো।
এখন এই cos স্কয়ার ওমেগা সিটিকে তুমি আগের মতো ভাঙাইয়া a2/2 কইরা 2 cos স্কয়ার ওমেগা সিটি 1 প্লাস cos স্কয়ার বানাও, সমস্যা নাই, কিন্তু m স্কয়ার টি তো থেকে যাবে। জি স্যার। না, কিন্তু এটা কিন্তু এফএম এর ক্ষেত্রে হইল না। ওকে, এফএম এর ক্ষেত্রে কোনো মানে আমার সিস্টেমের ননলিনিয়ারিটির কারণে আমার বেসব্যান্ড সিগন্যালের মধ্যে সেই ননলিনিয়ারিটির ইফেক্ট পড়লো না। ওকে, এটা এই কারণে আমরা বলি যে এটা হচ্ছে মানে অ্যাঙ্গেল মডুলেটেড ওয়েভ, সে হচ্ছে ইমিউন টু ননলিনিয়ারিটিস, মানে সেটা সে তার ননলিনিয়ারিটি দিয়ে এফেক্টেড হয় না। ইমিউনিটি মানে হচ্ছে প্রতিরোধ ক্ষমতা, হ্যাঁ, তো সেটা ননলিনিয়ারিটি এফেক্টেড হয় না, এটা হচ্ছে তার একটা অ্যাডভান্টেজ। তাহলে এই দুইটা অ্যাডভান্টেজ তার মধ্যে আছে। ওকে, এটা হচ্ছে ব্যান্ডউইথ অ্যাডজাস্ট করা যায়, আর এটা হচ্ছে ননলিনিয়ারিটিতে এফেক্ট হয় না। ওকে, আরেকটা আমরা বলি, 3 নাম্বারও আমরা বলি, এটা আগেও বলছি, সেটা হচ্ছে নয়েজ দ্বারা এফএম ওয়েভ লেস এফেক্টেড হয় এএম এর তুলনায়। ওকে, এএম হচ্ছে মানে এখানে একটু বোঝার ব্যাপার আছে, যে তুমি বলতে পারো যে এফেক্টেড লেস এফেক্টেড হলে তাহলে ব্যান্ড লিমিটার লাগতেছে কেন? একটু আগে তো আমরা ব্যান্ড লিমিটার বললাম নয়েজটাকে সরানোর জন্য। ব্যাপারটা হচ্ছে যে ব্যান্ড লিমিটার আমি ইউজ করছি ঠিক আছে, কিন্তু ওটা হচ্ছে জাস্ট এফএম ওয়েভটাকে বিশুদ্ধ রাখার জন্য। ওকে, এএম এর ক্ষেত্রে এএম এর অ্যামপ্লিটিউডের মধ্যেই হচ্ছে আমার সিগন্যালটা থাকে, এমটিটা থাকে। তো কাজে অ্যামপ্লিটিউড যদি এসে নয়েজ নষ্ট করে দেয়, এমটিটাই বিকৃত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এফএম এ অ্যাটলিস্ট এটা হবে না। এফএম এ আমার এমপিটা আছে ফ্রিকোয়েন্সির মধ্যে, ফ্রিকোয়েন্সিটা নয়েজ খুব বেশি বিকৃত করতে পারে না। অ্যামপ্লিটিউডের মধ্যে কিছু বিকৃতি আছে, সেই বিকৃতিটা আমি হয়তো মানে ঠিক করে নিচ্ছি, কিন্তু আমার অরিজিনালি এমপিটা যে জায়গায় আছে ফ্রিকোয়েন্সির মধ্যে, সেই জায়গায় খুব বেশি পরিবর্তন হয় না। বুঝতে পারছো কথাটা? জি স্যার। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে এফএম জেনারেশন। ওকে, তোমরা জানো যে প্রত্যেকটা মডুলেশনের ক্ষেত্রে আমরা একটা আলোচনা করি, সেটা হচ্ছে হাউ টু জেনারেট দ্য সিগন্যাল মডুলেটর। এএম এর ক্ষেত্রে আমরা পড়ছি এএম মডুলেটর, লিনিয়ার মডুলেটর, নন লিনিয়ার মডুলেটর। নন লিনিয়ারের মধ্যে আসছে সুইচিং মডুলেটর, তার এক্সাম্পল হিসেবে আসছে ডায়োড ব্রিজ, রিং মডুলেটর। এগুলো হচ্ছে কি মডুলেটর, অর্থাৎ জেনারেটর অফ জেনারেটিং দ্য এএম ওয়েভ। ঠিক সিমিলারলি একটা এফএম ওয়েভ জেনারেট করব কিভাবে, এফএম মডুলেটর সার্কিটটা কি হবে, সেখানে আমাদের কি কম্পোনেন্ট থাকবে, কিভাবে জেনারেট করব। ওকে, তো সেটাই হচ্ছে আমাদের এখনকার আলোচ্য বিষয়। তো এফএম জেনারেট করার দুইটা পথ আছে, একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড আর একটা হচ্ছে ডাইরেক্ট মেথড। আমরা ফার্স্ট ইনডাইরেক্ট মেথডটা দেখব, তারপরে ডাইরেক্ট মেথডটা দেখব যদি আজকে সময় থাকে। ইনডাইরেক্ট মেথডটা শেষ করতে পারবো আমরা, ডাইরেক্ট মেথডটা সময় থাকতে শেষ করব। সো ইনডাইরেক্ট মেথড অফ আর্মস্ট্রং বলা হয় এটাকে, কারণ আর্মস্ট্রং নামে একজন ইঞ্জিনিয়ারের কারণে। এটা ইট ইজ নট নীল আর্মস্ট্রং, চাঁদে পা দিছে যে সেই নীল আর্মস্ট্রং না, এটা হচ্ছে একজন রিটায়ার্ড আর্মি অফিসার যে ইঞ্জিনিয়ার ছিল। সে হচ্ছে এই 60-এর দশকে, 50-60-এর দশকে এই এফএমটাকে মানে মোটামুটি আবারও ইয়ে করছে, ফেরত আনছে আর কি। মানে এফএম আবিষ্কার হয়েছিল আসলে আরো আগে, 40-50-এর দশকে। তো তখন এফএম এর যেই ম্যাথমেটিক্যাল যে ডিসকাশন, সেই ডিসকাশনে যেটা দেখা গেছে যে এফএম এর ব্যান্ডউইথ অনেক বেশি লাগবে এবং ইত্যাদি ইত্যাদি। তখন কিছু ফেমাস, তৎকালীন সময়ের ফেমাস কিছু ম্যাথমেটিশিয়ান, যাদের কথায় সবাই মানে মোটামুটি চলতো আর কি, তো সেরকম কয়েকজন ম্যাথমেটিশিয়ান এফএম এর বিরুদ্ধে মানে দেখাইলো যে না, এফএম হচ্ছে আসলে ম্যাথমেটিক্যালি এটা ব্যান্ডউইথ বেশি খাবে এবং এটার কোনো বাড়তি সুবিধা নাই। তো ওই আলোচনার কারণে এফএমটা চাপা পড়ে গেল। এফএম আবিষ্কার হইলেও এফএম টেকনোলজিক্যালি ব্যবহার করা হইলো না। তো এই আর্মস্ট্রং হচ্ছে এই 50-60-এর দশকে আবারও আরো কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দেখাইলো এবং প্র্যাকটিক্যালিও ইমপ্লিমেন্ট করে দেখাইলো যে না, এফএম হচ্ছে দো হ্যাভিং মানে এ বিট হায়ার ব্যান্ডউইথ, কিন্তু এটা হচ্ছে এমন কিছু সুবিধা আছে যেটা এএম এর নাই, এই যে নন লিনিয়ারিটি এবং আদার্স ইস্যু। ওকে, তো এর ফলে এফএমটা আবারও মানুষ মানে অ্যাপ্রিশিয়েট করলো এবং ব্যবহার করা শুরু করলো। এই কারণে এফএমটাকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে আর্মস্ট্রং এর নামটা সামনে চলে আসে। এই কারণেই মানে পরে আর্মস্ট্রং যে মেথডটা ইউজ করছিল এফএম জেনারেট করার, সেটাকে বলা হয় ইনডাইরেক্ট মেথড অফ আর্মস্ট্রং। তো এই মেথডে যেটা হয়, ইনডাইরেক্ট যেহেতু বলা হচ্ছে, তার মানে এখানে কয়েকটা ধাপে করা হবে। নন লিনিয়ার মডুলেটরের মধ্যে যেরকম মানে ডাইরেক্টলি পাওয়া যায় না আউটপুটটা, কয়েকটা ধাপে তৈরি করতে হয়, সেরকম ইনডাইরেক্ট মেথডেও ডাইরেক্টলি জিনিসটা আসবে না, কয়েকটা ধাপে তৈরি করতে হবে। ফার্স্টে আমাদের একটা এনবিএফএম মডুলেটর লাগবে। এনবিএফএম মডুলেটর আমরা এর আগে ব্লক ডায়াগ্রাম দেখছি। এনবিএফএম মডুলেটর তোমাদেরকে আমি একটু পিছনের দিকে নিয়ে যেতে পারি চেহারাটা মনে করে দেওয়ার জন্য।
এই যে এমবিএফএম এই সার্কিট দেখছি না আমরা কিন্তু আঁকাইছিও তাই না এমবিএফএম এর এক্সপ্রেশনটা আঁকাইছি আমরা এমবিএফএম মডুলেশন এই যে এমবিএফএম এর এক্সপ্রেশনটা আঁকায়া এটাকে ব্লক ডায়াগ্রাম আকারে দেখাইছি তাই না আমরা মনে আছে কেএফএটি লেস দেন 1 সেটার জন্য যে এক্সপ্রেশনটা সিরিজটা ছোট হয়ে যাবে তারপর সেটাকে ব্লক ডায়াগ্রাম আকারে আমরা একে দেখাইছি এটা হচ্ছে এরকম একটা জিনিস এটা হচ্ছে একটা এমবিএফএম শুধুমাত্র ন্যারো ব্যান্ড এফএম তৈরি করার জন্য হচ্ছে আমার এটা লাগবে কিছুই না যে জাস্ট মনে রাখো খালি এটা a cos omega city minus a kf এটি sin omega city আমরা কেমনে তৈরি করবা cos omega city আসবে একদিক দিয়া তারপরে cos omega city কে ফেজ শিফট করবা তাহলে তৈরি হবে sin omega city আর mt আসবে একদিক দিয়ে mt কে ইন্টিগ্রেশন করবা তাহলে তৈরি হবে এটি তো দুইটাকে যোগ বিয়োগ করলে তৈরি হবে এটা তাই করছে এখানে তাই না দেখো এই যে cos omega city আসতেছে দিক দিয়া এটাকে ফেজ শিফট করছে sin omega city তৈরি হইছে আর এদিক দিয়ে mt আইসা ইন্টিগ্রেশন হয়ে এটি তৈরি হইছে ওকে তো সেটা ডিএসবি মডুলেটরের কাজ কি দুইটাকে গুণ করে তাহলে এই দুইটাকে গুণ করে মাইনাস a kf এটি sin omega city তৈরি করছে আর এই দুইটাকে যোগ বিয়োগ করলে তৈরি হইছে nbf বুঝছো না কথাটা হ্যাঁ জি স্যার ওকে তো এখানে সেরকম একটা জিনিস ফার্স্টে nbfm ওয়েব তৈরি করা হবে তারপরে ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লায়ার ইউজ করে হচ্ছে এটাকে আমার রিকোয়ার্ড ফ্রিকোয়েন্সিটা আমি পৌঁছাবো ওকে তো সেই কাজটা আমি ডাইরেক্টলি এখানে সরাসরি চলে আসতেছি ডাইরেক্ট মানে আর্মস্ট্রং কিভাবে কাজটা করবে একটা nbfm তৈরি করে সেটাকে wbfm এ কনভার্ট করবে ওকে তো এখানে ফ্রিকোয়েন্সি কনভার্টার নামে একটা জিনিস আছে ফ্রিকোয়েন্সি কনভার্টার জিনিসটা কি আগে একটু বুঝে নেওয়া উচিত তাহলে আমাদের সুবিধা হবে ফ্রিকোয়েন্সি কনভার্টার কি এই মিক্সচারও বলা হয় ফ্রিকোয়েন্সি কনভার্টার অর মিক্সচার কেমন এটা বলতে কি বোঝায় ফ্রিকোয়েন্সি কনভার্টার অর মিক্সচার বলতে বোঝায় মনে করো তোমার কাছে একটা মডুলেটেড ওয়েভ আছে mt cos omega c1t তুমি ডিমোলেশন করতেছো না ডিমোলেশন না করেই তুমি কি করতেছো এটাকে কনভার্ট করে অন্য ক্যারিয়ারে নিয়ে যাচ্ছ mt cos omega c2t তে নিয়ে যাচ্ছ যে কোনো কারণে একটা জিনিস চলতেছে চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে যেতে যেতে তাকে কোনো কারণে ভিন্ন ফ্রিকোয়েন্সিতে যেতে হইলো এটা কিন্তু খুব মানে নরমাল বিষয় তাই না এটা তোমরা বুঝো তো না মনে করো যে তুমি একটা পার্সেল পাঠাইবা পার্সেলটা কি সারাক্ষণ কি পুরোটা রাস্তা কি মানে একভাবে যায় তা তো যায় না তোমার বাসার থেকে বাইরে হয়ে একটা গলি দিয়ে যায় তাই না বা কুরিয়ার স্টেশন থেকে একটা গলি দিয়ে বাইরে হয় তারপর গলি দিয়ে বাইরে হয়ে তারপর এক সময় কি হয় এটা ঢাকা চিটাগাং বা ঢাকা সিলেট হাইওয়েতে উঠে না তাই না পার্সেলের গাড়িটা তো এইভাবে যাবে নাকি ওকে সারাক্ষণ কি সে এক পথে থাকে না স্যার সিগন্যালও কিন্তু তাই তুমি একটা ক্যারিয়ার দিয়ে মডুলেট করে স্টেশন থেকে পাঠাইলা এটা আরেক দেশে যখন যাবে তখন পুরো রাস্তা একদম বাংলাদেশ থেকে সে তোমার ইউএসএ পর্যন্ত একই ক্যারিয়ার দিয়ে যাচ্ছে তা কিন্তু না পথে সে মনে করো বাংলাদেশ থেকে বাইরে হওয়ার মুহূর্তে হয়তো দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে সমস্ত ডাটা বেরোচ্ছে আরেকটা বড় মানে ক্যারিয়ার দিয়ে মডুলেট হয়ে তো সে ওইখানে গিয়ে সে ওই ক্যারিয়ার দিয়ে মানে আবার রিমডুলেট হয়ে ক্যারিয়ার চেঞ্জ করে ফেলে ডিমোলেশন হচ্ছে না কারণ ডিমোলেশন তো রিসিভারে গিয়ে হবে যাত্রা পথেই কোনো কারণে আমার কি করতে হইতে পারে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতে হইতে পারে তাহলে এইভাবে একটা সিগন্যালকে আমি জাস্ট কি করা এক ক্যারিয়ার থেকে আরেক ক্যারিয়ারে মানে মডুলেটেড অবস্থায় থেকে রেখেই ট্রান্সফার করাকে বলা হয় কি ফ্রিকোয়েন্সি কনভার্টার বা মিক্সচার কিভাবে করব খুব সহজ কাজটা কঠিন না মনে করো এটাকে নিয়মটা হচ্ছে আমি যদি cos omega c1t থেকে এটা বানাইতে চাই তাহলে ফার্স্টে আমাকে এমন একটা কিছু দিয়ে মনে করো আমার আছে c1 নিতে হবে c2 তে তাহলে আমাকে গুণ দিতে হবে তাকে cos omega c1 প্লাস মাইনাস omega c2 এরকম কোন একটা ফ্রিকোয়েন্সি দিয়ে এটা 2 লাগাই ফর্মুলা সুবিধার জন্য মানে যেটা আছে প্লাস বা মাইনাস যেটাই দিই কোনো সমস্যা হবে না ওকে প্লাস বা মাইনাস হচ্ছে যেটাতে নিতে চাই সেটা ওকে মনে করো আছে 100 নিতে হবে 300 তে তাইলে গুণ দিতে হবে কত দিয়ে হয় 400 দিয়ে নয়
কত? 410 অথবা মাইনাস 200 দিয়ে। হ্যাঁ, মাইনাস লাগবে না, কারণ কি cos মাইনাস থিটা কি cos থিটা না? একই স্যার, জি স্যার। একই। তার মানে হয় 400 এখানে Frequency আছে, then- হয় 400 নয় 200 দিয়ে গুণ দিলে হবে। কেমন? আচ্ছা, তো কেন এটা হয় দেখো তো একটু। মনে করো আমি গুণ দিলাম, গুণফল কি হবে? 2mt into 2 cos omega c1 plus minus omega c2t dot cos omega c1t। আচ্ছা, ফর্মুলার মধ্যে ফেলে দিলে mt 2 cos a cos b cos a plus b cos a plus b মানে হচ্ছে cos 2 omega c1 plus minus omega c2 t plus cos a minus b omega c1 থেকে omega c1 কাটাকাটি গেলে থাকে cos plus minus omega c2। তো cos plus minus দুই ক্ষেত্রে হচ্ছে প্লাস, কাজে cos omega c2t। কেমন? এটা আসে। তার মানে এটা হচ্ছে mt cos omega c2t plus mt cos y omega c1 plus minus omega c2t, না? এটা হচ্ছে, এখানে যদি আমি এখন একটা ব্যান্ড পাস ফিল্টার লাগাই, কেমন? যেটা হচ্ছে যে সেন্টার্ড এট c2 কে পাস করে, আর এটা কি বেশি বড় ফ্রিকোয়েন্সি না? এটা জি স্যার। তাহলে এই টার্মটা বাদ পড়ে যাবে, আউটপুটে থাকবে কি mt cos omega c2t। বুঝছো কথাটা? তাহলে এই হলো ফ্রিকোয়েন্সি মিক্সচার বা কনভার্টার, যে মডুলেটেড সিগন্যালটাকে মডুলেটেড অবস্থায় রেখেই, ডিমডুলেশন করি নাই, mt কে আলাদা করি নাই, মডুলেটেড অবস্থায় রেখেই এক ক্যারিয়ার থেকে আরেক ক্যারিয়ারে ট্রান্সফার করে দেওয়া। আন্ডারস্টুড? জি, বুঝতে পেরেছি। ওকে, সো আবার আমরা স্লাইডে চলে আসলাম। ইনডাইরেক্ট মেথড অফ আনস্প্রাইং কি করবে? এটা হচ্ছে ফার্স্ট একটা এনবিএফএম মডুলেটর ইউজ করবে, যে এই যে এনবিএফএম মডুলেটর, এই যে এটা, হ্যাঁ, এমটি কে ইন্টিগ্রেশন করে এটি তৈরি হচ্ছে cos omega c t 5 shift হয়ে sin omega c t তৈরি হচ্ছে, দুইটা গুণ হয়ে তৈরি হচ্ছে এ এটি sin omega c t, আর এখান থেকে cos omega c t যোগ হচ্ছে। এই যে cos omega c t টা যে তৈরি হচ্ছে omega c ইনিশিয়াল ফ্রিকোয়েন্সি কত হবে? ওকে, ইনিশিয়াল ফ্রিকোয়েন্সি মনে করেন আমার ইনিশিয়াল ফ্রিকোয়েন্সি নেওয়া হচ্ছে 200 কিলোহার্টজ। ওকে, আর টার্গেট হচ্ছে আমাকে ফাইনালি তৈরি করতে হবে, আমাকে বলছে যে একটা এফএম ওয়েভ তৈরি করতে। এটা কেন? এটা দেখো a commercial FM transmitter requires to have a carrier frequency of 91.2 megahertz and delf 75 kilohertz। delf টা কি? ভেরিয়েশন অফ ফ্রিকোয়েন্সি, তাই না? একটা হলো ক্যারিয়ার ওমেগা সি বা এফসি, এফসি থেকে এটা বাড়তে বাড়তে একটা ভ্যালুতে যাবে না, আবার কমতে কমতে একটা ভ্যালুতে আসবে না? জি স্যার। ফ্রিকোয়েন্সি মডুলেশন। তাহলে এই যে ভেরিয়েশনটা বাড়তে বাড়তে কতটুকু বাড়বে বা কতটুকু কমবে, সেটা হচ্ছে ডেলএফ। তাহলে আমাকে বলছে যে আমার একটা এফএম ওয়েভ দরকার, যেটা কমার্শিয়ালি যেটা হচ্ছে 91.2 মেগাহার্টজ এর ফ্রিকোয়েন্সি হবে, এবং ভেরিয়েশনটা হবে ডেলএফটা হবে 75 কিলোহার্টজ। তাহলে আমাকে কোন একটা জায়গা থেকে স্টার্ট করতে হবে। স্টার্টিং পয়েন্টে আমি কি করতেছি, 200 কিলোহার্টজ এর একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থেকে স্টার্ট করতেছি, সেখান থেকে পৌঁছাইতে হবে এই 91.2 মেগাহার্টজ। আর স্টার্টিং এ ডেলএফ নিচ্ছি 25 হার্টজ, যেটা পৌঁছাইতে হবে কোথায় 75 কিলোহার্টজ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে 200 কিলোহার্টজ কেন নিলাম? কারণ হচ্ছে এই যে ইনিশিয়ালি যে এনবিএফএম মডুলেটরের মধ্যে যে কনজুম ক্যাপাসিটর তৈরি করব, এটা কোথা থেকে তৈরি করব? এটা সাধারণত তৈরি করা হয় ক্রিস্টাল অসিলেটর থেকে। প্রকৃতিতে কিছু ক্রিস্টাল পাওয়া যায় টুয়ার্ডস, তাদেরকে যদি আমি একটু ডাইমেনশন অনুযায়ী কাটি, তাহলে ওই ডাইমেনশনের প্রপোর্শনাল ইনভার্স প্রপোর্শনাল ফ্রিকোয়েন্সি পাই। তো 200 কিলোহার্টজ বানাইতে গেলে যে এই ডাইমেনশনটা মানে দরকার, সেই ডাইমেনশনটা বানানোটা ইজি। ওকে, যেটা এখানে বলছে 200 kilohertz is chosen because it is easy to construct a stable crystal oscillator as well as Wallace modulator at this frequency। আচ্ছা, সিমিলারলি ডেলএফ টাকে কেন 25 হার্টজ নেওয়া হয়েছে? কারণ ডেলএফ টা হচ্ছে, এখানে একটা টার্মিনোলজি আছে, বিটা বিটা হচ্ছে ডেলএফ বাই এফ। ওকে, এফটা হচ্ছে আমার যে সিগন্যালটা পাঠাবো তার ফ্রিকোয়েন্সি নামতে নামতে কত পর্যন্ত নামতে পারে। হিউম্যান ভয়েসের ফ্রিকোয়েন্সি নামতে নামতে 50 পর্যন্ত নামতে পারে, ঠিক আছে? তো শর্ত হচ্ছে বিটাটা হইতে হয় লেস দেন 1। তো ডেলএফটা যদি আমি 25 রাখি, তাহলে 25/50 হাফ হয়, হুইচ ইজ লেস দেন 1। ওকে, মোটামুটি ঠিকঠাক থাকে। অর্থাৎ আমার ওয়ার্স্ট কেসেও, মানে হিউম্যান ভয়েসের ফ্রিকোয়েন্সি নামতে নামতে 50 পর্যন্ত নামলেও আমার কন্ডিশনটা ঠিকঠাক থাকবে। ওকে, আর যদি 50 বেশি হয় তাহলে কি হবে? আরো বেশি কম হবে না, মানে আরো ভালো। ওয়ার্স্ট কেসেও আমার এটা কি থাকবে, এই কন্ডিশনটা মেইনটেইন হবে। এই কারণে আমি স্টার্টিং পয়েন্টে এটা নিছি 25। তাহলে আমি স্টার্টিং পয়েন্ট নিলাম এফ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি 200 কিলোহার্টজ আর ডেলএফ
25 হার্টজ আমাকে পৌঁছাইতে হবে কততে? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি 91.2 মেগাহার্টজ এবং ডেল এফ হচ্ছে 75 কিলোহার্টজ। তাহলে ডেল এফ যদি টার্গেট যদি হয় 75 কিলোহার্টজ আর থাকে 25 হার্টজ, তাহলে আমাকে কত গুণ বাড়াইতে হবে? 3 গুণ বাড়াইতে হবে ডিভাইডেড বাই 25, তাই না? 75 কিলো মানে 75,000 ডিভাইডেড বাই 25 মানে 3000। ঠিক আছে, 3000 গুণ বাড়াইতে হবে। এখন 3000 গুণ একবারে বাড়ানো যাবে না, মাল্টিপ্লায়ার ইউজ করতে হবে ধাপে ধাপে। তাহলে আমাকে এমন দুইটা নাম্বার খুঁজে বের করতে হবে যাদের গুণফলটা 3000 বা 3000 এর চেয়ে একটু উপরে থাকে। 3000 এর চেয়ে নিচে থাকলে তো আবার চলবে না। এখন তুমি যদি বলো যে হ্যাঁ এখানে একটা শর্ত আছে, সেই মাল্টিপ্লায়ারটা হয়ে যাবে 4 এর গুণিতক। হ্যাঁ, সাধারণত এটাই প্র্যাকটিস। এখন তুমি যদি 3000 কে এভাবে ভাঙাও, মনে করো 3000 ইকুয়াল টু কত? 300 ইন্টু 10, মানে 300 কে আবার ভাঙো বলো 150 ইন্টু 2, তাই না? 2 ইন্টু 10 মানে 20, মানে হচ্ছে 150 কে আবার 2 ভাগ করো, তাহলে হচ্ছে 75 75 তাই না? ওকে, তো এটা হবে না, এটা একদম অ্যাকুরেট। এটা হচ্ছে যেটা আমরা অ্যাকসেপ্ট করবো না, কারণ এটা হচ্ছে এগুলো 4 এর গুণিতক হচ্ছে না, কেমন? এই কারণে আমরা কাছাকাছি সংখ্যা নেওয়ার চেষ্টা করি, যেটা 3000 এর একটু উপরে গেলে যাক, কিন্তু যেন কি হয় 4 এর গুণিতক হয়। তাহলে এরকম হচ্ছে 64 ইন্টু 48। এটা একটু মানে নাড়াচাড়া করলেই আসবে আর কি। কারণ এটা যদি 64 ইন্টু 48 না আসে, কেউ মনে করো 64 কে ভাঙাইলো 32 হ্যাঁ ইন্টু সে 2 ইন্টু 48 মানে কত? 96 না? আজ কে নিল এইটা, কোনো সমস্যা নাই, বুঝছো আমার কথা? তার মানে এই অঙ্কের ডিজাইন এক একজনের ক্ষেত্রে এক এক রকম হইতে পারবে। এই ধরনের ডিজাইনে কেমন? ডিজাইনটা ওপেন এন্ডেড, কোনো ফিক্সড ইয়া নাই। খালি কন্ডিশনটা হচ্ছে কি, ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া আছে যে তোমাকে কি করতে হবে, মোটামুটি গুণ করলে যেন 3000 এর ভিতরে যায়। তো এখানে 64 আর 48 নিলে গুণ করলে 3072 হয়। ঠিক আছে? ওকে জি স্যার। ওকে, তাহলে কি করতে হবে? দুই ধাপে আমাকে এটা বাড়াইতে হবে। তাহলে যদি 25 কে 64 আর 48 গুণ বাড়াই, 3072 গুণ বাড়াই, তাহলে এক্স্যাক্টলি 75 হয় না, কারণ 75 তো হচ্ছে 3000 গুণ বাড়াইলে হয়, এখানে 3072 গুণ হয়ে গেছে, এই কারণে একটু বেশি আসছে। দেখো 76.8 আসছে, বুঝছো? সমস্যা নাই, সামান্য 75 কিলোহার্টজ এর জায়গায় 76.8 কিলোহার্টজ, এটা কোনো প্রবলেম না, ওইটা আমরা অ্যাকসেপ্ট করি। তাইলে আমাকে দেখতে হবে ফার্স্টে যে কত গুণ বাড়াইতে হবে, তারপরে সেটার কাছাকাছি একটা নাম্বারে আমাকে পৌঁছাইতে হবে, কত গুণ বাড়লে যত হয় ওইটা আমি অ্যাকসেপ্ট করে নিব। আচ্ছা, এখন তাহলে ধাপে ধাপে আমাকে দেখতে হবে কি হচ্ছে। প্রথমে আমরা কি করতেছি, এই যে খেয়াল করো, FC1 200 কিলোহার্টজ, LF1 25 হার্টজ, এটাকে ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই দিয়ে 64 গুণ বাড়াইলাম। 64 গুণ বাড়াইলে প্রত্যেকটা 64 গুণ বেড়ে যাবে, এটাকে 64 দিয়ে গুণ দিলে হবে 1.6, এটাকে 64 দিয়ে গুণ দিলে হবে 12.8 মেগাহার্টজ। বুঝছো? এটা স্ট্রেট গুণ, আর কিছু না। ঠিক আছে, গুণ করে দেখতে পারো। 64 ইন্টু 25 করে দেখো, 1600 হার্টজ হবে। 1600 হার্টজ মানে 1.6 কিলো হার্টজ। একইভাবে 64 ইন্টু 2 হবে 128, সাথে হচ্ছে আরো দুইটা শূন্য, তাহলে এটা হবে 12.8 মেগাহার্টজ। ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। ওকে, এখন এসে আমাদের একটু থামতে হবে। যদি আমাদেরকে ডাইরেক্টলি খালি 76.8 কিলোহার্টজ বানাইতে হইতো, তাহলে এরপরে ডাইরেক্টলি 48 গুণ করে দিলেই, এটা একবার 64 গুণ করার পরে এটা হইছে এটা, তারপরে এটাকে 48 গুণ করে দিলেই এটা হয়ে যাবে 76.8 কিলোহার্টজ। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের 91.2 মেগাহার্টজ লাগবে। আমরা তো এই ফ্যাক্টরটা পাইছি কোত্থেকে? ডেল এফ কে ডিভাইড করে, কিন্তু এত গুণ করলে এফসি তো আর 91.2 মেগাহার্টজ হয়ে যাবে না, তাই না? বুঝছো কথাটা? জি স্যার, হবে না স্যার। হবে না, তাহলে কারণ আমি তো ফ্যাক্টরটা পাইছি ডেল এফ এর হিসাবে, এফসি হিসাবে তো পাই নাই। কাজে এফসি কেও আমি যদি এত গুণ 3072 গুণ করি, তাহলে তো এটা হয়ে যাবে না। এই কারণে আমার এখানে মাঝখানে একটা স্টেপ লাগতেছে। সেটা কি করতেছি, আমাকে ব্যাক ক্যালকুলেশন করে দেখতে হচ্ছে যে আচ্ছা 76.8 কিলোহার্টজ তো আমার এখানে লাগবে, বুঝছি, আর এখানে লাগবে 91.2 মেগাহার্টজ। তাইলে এখানে এই পর্যন্ত আসছে 64 গুণ করে 12.8 মেগাহার্টজ। তাইলে এর পরের ধাপে আমি তো 48 গুণ বাড়াবো, তাহলে কাকে 48 গুণ বাড়াইলে 91.2 মেগাহার্টজ হবে? মানে এখানে কত থাকতে হবে? 12.8 না থেকে কত থাকলে তাকে 48 গুণ করলে 91.2 মেগাহার্টজ হবে? বুঝছো? ব্যাক ক্যালকুলেশন, 91.2 মেগাহার্টজ কে 48 দিয়ে ভাগ দিয়ে দেখবো। 91.2 কে 48 দিয়ে ভাগ দিলে আসে 1.9 মেগাহার্টজ। বুঝছো?
জি স্যার আসবে। তাহলে এদিক থেকে এই পর্যন্ত আগাইছি, এখন উল্টা দিক থেকে আগাচ্ছি। এখানে 1.2 মেগাহার্টজ লাগবে আর বাড়াবো 48 গুণ। তাহলে এখানে কে থাকলে তাকে 48 গুণ বাড়াইলে এটা হবে, এটা পাওয়া যাবে, এটা কেটে দিয়ে ভাগ দিলে। তাহলে 91.2 কে 48 দিয়ে ভাগ দিলাম, 1.9 মেগাহার্টজ পাইলাম। এখন আমাকে চিন্তা করতে হবে, আমার আছে 12.8 বানাইতে হবে, তারপরে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি 12.8 আছে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি নিতে হবে কততে? 1.9 এ। তাহলে এটা ওই যে কনভার্টার লাগবে না? জি স্যার। ফ্রিকোয়েন্সি কনভার্টার কেমনে বানাবো? তাহলে নিতে চাচ্ছি এত, তাহলে এটার সাথে এটা কি করব, যোগ করব বা বিয়োগ করব? 12.8 1.9 প্লাস অথবা মাইনাস, এখানে মাইনাস করছে, 12.8 থেকে 1.9 মাইনাস করলে 10.9 হয়। তাহলে 10.9 মেগাহার্টজ এর একটা ফ্রিকোয়েন্সি দিয়ে যদি এখানে আমি ফ্রিকোয়েন্সি কনভার্টার ইউজ করি, তাহলে 12.8 কনভার্ট হয়ে 1.9 মেগাহার্টজ হয়ে গেল। বুঝছো কতটা? ফ্রিকোয়েন্সি কনভার্টার ইফেক্ট স্যার কিন্তু এটা আবার বলেন একটু। আমরা ফ্রিকোয়েন্সি কনভার্টার কিভাবে একটু আগে বুঝেছি না বোর্ডে? ফ্রিকোয়েন্সি কনভার্টার মানে কি যদি একটা ক্যারিয়ার থেকে আরেকটা ক্যারিয়ারে যেতে চাই কি করতে হয়? যে ক্যারিয়ারে আসি আর যেখানে যেতে চাই, হ্যাঁ, কি করব, ওই ক্যারিয়ারকে গুণ দিব এমন একটা ফ্রিকোয়েন্সি দিয়ে যেটা হচ্ছে এটা যোগ এটা অথবা এটা বিয়োগ এটা, ঠিক না? জি স্যার। তাহলে এখানে এটা বিয়োগ এটা করছে 12.8 minus 1.9, 12.8 minus 1.9 আসে 10.9। তাহলে 10.9 মেগাহার্টজ এর একটা ফ্রিকোয়েন্সি দিয়ে এখানে যদি গুণ দেই তাহলে 12.8 থেকে 1.9 মেগাহার্টজ আসবে। বুঝছো? জি স্যার। অর্থাৎ ফ্রিকোয়েন্সি কনভার্টারের মধ্যে যদি এই ফ্রিকোয়েন্সিটা ইউজ করি তাহলে 12.8 থেকে পাওয়া যাবে 1.9। ডেলএফ চেঞ্জ হবে না, ডেলএফ 1.6 ছিল 1.6 থাকবে, কারণ এখানে ফ্রিকোয়েন্সি কনভার্টার শুধুমাত্র ফ্রিকোয়েন্সিটা স্যার কমে গেল না তাহলে? না, ওর উদ্দেশ্য কি 91.2 মেগাহার্টজে পৌঁছানো। আমি এখন 48 গুণ বাড়াই দিলেই তো 1.9 91.2 মেগাহার্টজ হয়ে যাবে। জি স্যার ঠিক আছে। তাহলে এরপরের ধাপে কি করব, আমার তো ফ্যাক্টর বাই করে আছে, পরে 48 গুণ করার কথা, 48 গুণ করে দিব, 48 গুণ করলে 1.9 হয়ে যাবে 91.2, কারণ এটা ব্যাক ক্যালকুলেশন করেই তাই আসছে। আর 1.6 48 গুণ করলে আসবে 76.8 কিলোহার্টজ। তাহলে আমি আমার টার্গেটে পৌঁছে গেলাম। বুঝা গেছে? হ্যাঁ, জি স্যার। ওকে, সো দিস ইজ হাউ হচ্ছে আর্মস্ট্রং এর ইনডাইরেক্ট মেথডটা কাজ করে। ওকে, তো এই ধরনের ডিজাইন প্রবলেম কিন্তু আমরা অনেক সময় পরীক্ষা চাইতেও পারি। কেমন, এখানে নট নেসেসারিলি সবসময় ভ্যালু এটাই থাকবে, মনে করো এই ভ্যালুগুলো চেঞ্জ থাকবে। 91.2 মেগাহার্টজ এর জায়গায় আমি তোমাকে হয়তো বললাম যে 100 মেগাহার্টজ এর একটা এমন একটা এফএম জেনারেটর ইউজ করো বা এফএম মডুলেটর ইউজ করো, যেখানে হচ্ছে আউটপুটটা হচ্ছে তোমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হবে 100 মেগাহার্টজ আর ডেলএফ হচ্ছে মনে করো 80 কিলোহার্টজ, কথার কথা। কেমন? ঠিক আছে, তুমি স্টার্টিং এখান থেকে শুরু করবা। হ্যাঁ, স্টার্টিং 200 কিলোহার্টজ ধরো, সমস্যা নাই, কিন্তু এখানে কত ধরতে হবে তখন? ওই যে এমন এমন একটা ভ্যালু ধরবা যাতে করে কি হয়, মানে আমরা যেটা ধরছি এই মানে এই স্টার্টিং পয়েন্টে কোনো সমস্যা নাই, 200 এবং 25 থেকে তুমি সবসময় স্টার্ট করতে পারবা। বুঝছো? তাহলে ডিফারেন্স হবে কোথায়? টার্গেট ডেলএফ চেঞ্জ হয়ে গেছে না এখন, তাহলে সেটা ডিভাইডেড বাই 25 যেটা আসবে ওই ফ্যাক্টরটা চেঞ্জ হবে, তাই না? জি স্যার। ওই ফ্যাক্টরের জন্য গুণিতকগুলো চেঞ্জ হবে। সেই গুণিতক আকারে এখানে গুণ করতে গেলে তখন এখানে ফ্রিকোয়েন্সি কনভার্টার ফ্রিকোয়েন্সি কত আসবে, এখান থেকে এটা মানে তোমার এখানে দরকার 100 মেগাহার্টজ, সেটাকে মানে এই ফ্যাক্টর দিয়ে ভাগ দিলে এখানে কত দরকার, এখানে কত আসছে, এখান থেকে এখানে পৌঁছাতে গেলে এখানে কনভার্টারে কত ফ্রিকোয়েন্সি লাগবে, এগুলো তখন তোমাকে এইখানে যেভাবে বাই করলে একইভাবে বাই করে দিতে হবে, আদারওয়াইজ সবকিছু সেম। বুঝতে পারছো কথাটা? হ্যাঁ, জি স্যার। ওকে, এই হচ্ছে আর্মস্ট্রং এর ইনডাইরেক্ট মেথড। এটা হচ্ছে এফএম জেনারেট করার একটা ওয়ে, ইনডাইরেক্ট ওয়েতে যদি আমরা এফএম জেনারেট করতে চাই। ওকে, তো এরপরে আরেকটা আছে, যেটা আছে সেটা আমরা আজকে মনে হয় শুরু করলে শেষ করতে পারবো না, এটা হচ্ছে ডাইরেক্ট মেথড। তো এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখবো। ওকে, নেক্সট ক্লাসে আমাদের এফএম শেষ হয়ে যাবে, কাজেই নেক্সট সপ্তাহের নেক্সট ক্লাসে আমরা এফএমটা শেষ করে নেক্সট সপ্তাহের পরের ক্লাস থেকে আমরা ডিজিটাল কমিউনিকেশন শুরু করতে পারবো। আজকে আমরা এখানেই লেকচার এখানেই শেষ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যতটুকু আমরা পড়াইছি তার উপরে, সেটা তোমরা প্রশ্ন করতে পারো। স্যার হোয়াইট বোর্ডটা একটু ওপেন করেন, ওখানে একটু লেখা বাকি ছিল।
ওকে ওকে স্যার ফার্স্ট থেকে একটু দেখেন স্যার। দেখা যায় হোয়াইট বোর্ড? জি স্যার, যাচ্ছে স্যার। জি স্যার। বেশি ছোট নাকি আরেকটু বড় করবো? একটা জিনিস খেয়াল রাখো, যখন এই ফ্যাক্টরিং গুলো করবা, ফ্যাক্টরিং এর ক্ষেত্রে দুইটা ফ্যাক্টর যেন কাছাকাছি থাকে আর কি। যেমন আমরা এখানে যে দুটো নিচ্ছি 64 এবং 48 কাছাকাছি আছে, অনেক দূরে না। হ্যাঁ, বইয়ের মধ্যে যেমন একটা এক্সাম্পল করা আছে যেখানে দুইটা ফ্যাক্টর দিছে, যে দুইটা ফ্যাক্টর অনেক দূরে। এটা কোনো সমস্যা না, কিন্তু সাধারণত একটু কাছাকাছি রাখাই ভালো, যতটুকু সম্ভব তোমার পক্ষে আর কি। এখন তুমি যদি বলো যে আচ্ছা 3000 মানে হচ্ছে 2 ইন্টু 1500, একবার 1500 গুণ করবা, আরেকবার 2 গুণ করবা, তাই না? এগুলো অবাস্তব। বুঝতে পারছো কথাটা? বা 64 ইন্টু 48 এটাকে যদি ভাঙাও, 64 ইন্টু 48 এটাকে তুমি এভাবে লিখতে পারতা যে 64 ইন্টু 4 ইন্টু 12। ঠিক আছে, 64 ইন্টু 4 কত হয়? 424, 4 4 16, 256 ইন্টু 12। এটাও তো অ্যাবনর্মাল না? একটা বেশি ছোট, একটা বেশি বড় না? জি স্যার, বেশি ছোট বেশি বড়। তো এটা কাছাকাছি রাখার চেষ্টা করো ফ্যাক্টর দুইটা। এমন দুইটা ফ্যাক্টর নিবা যেগুলা কাছাকাছি হয়। আবার 3000 হচ্ছে অনেক বড় যেন না হয়। মানে 3000 এর পরে যে এই ডিজিটটা নিচে ওটার পরে 100 এর মধ্যে যেন থাকে। যেমন 3000 হচ্ছে 3000 এর 3072 হচ্ছে 3000 এর পরে 3100 এর মধ্যেই আছে, তাই না? মোটামুটি 3000 এর পরে যেন ওইটার মধ্যেই থাকে। দেখছো সবাই? জি স্যার। Okay. So question? Do you have question?